নমস্কার। অংশুমালী আয়োজিত সেতু সঞ্চার নিয়ে আমি স্বপন রায় আরো একবার উপস্থিত হয়েছি। আজকের সেতু সঞ্চারে আমার সঙ্গে আছেন রুনা বন্দ্যোপাধ্যায়। রুনা একাধারে কবি, অনুবাদক, অনুসৃজক এবং গদ্যকারও বটে। রুনা গল্পও লেখে। তো এই এত যার কাজকর্ম, এতটা যার পরিধি কাজের, তাকে খুব সংক্ষিপ্ত সময় ধরা অসম্ভব। তবুও চেষ্টা করব রুনার বিভিন্ন কাজকর্ম নিয়ে কথা বলার, রুনার কবিতা শোনার। আর রুনা, স্বাগত সেতু সঞ্চারে। সবাইকে নমস্কার। নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। আর সেতু সঞ্চারের জন্য অংশুমালীকে আমার শুভেচ্ছা। গ্রেট। আমরা যেটা করি রুনা, আমরা প্রথমে যিনি অতিথি থাকেন তাকে একটা স্বপরিচিতি দিতে বলি, একটা সেলফ ইন্ট্রোডাকশন। তো স্বপরিচিতিটা দে। আচ্ছা, আমার জন্মেছি গ্রামে, হুগলি জেলার রাজবলাট গ্রামে। তো সেই রাজবল্লভী ঠাকুরের নাম থেকেই গ্রামের নাম। আর সে ঠাকুর বাড়ি ঘিরেই আমাদের বিশাল ব্যানার্জি পরিবার। মানে ছোট থেকেই পুজো পার্বণ, বলি টলি, সংস্কার টংস্কার, ভক্তি টক্তি খুব কাছ থেকে দেখতে দেখতে বড় হয়েছি। আর সম্ভবত সেই কারণেই আজ আমি ভক্তদের থেকে শত হাত দূরে। তো সেই গ্রাম থেকেই আমার প্রাথমিক স্কুলিং। তারপর হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক। তারপর বেথুন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ফিজিক্স। তারপর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স। এইসব শেষ করে আমি রিসার্চের কাজে জড়িয়ে পড়ি। আর সেই সূত্রে মুম্বাইবাসী প্রায় 20 বছর। আর কাজের মুখ বদল হেতু আপাতত আমার অস্থায়ী স্থান বিশাখাপত্তনম। তো এই আমার প্রথম জীবন। বেশ, আমরা আরো কথা শুনবো। এবার আমরা রুনার থেকে কিছু কবিতা শুনবো। রুনা, তোর নিজের লেখা কবিতা কিছু বল। আচ্ছা, আমার পরবর্তী সংবাদ যে বইটা অতনু করেছিল সেখান থেকে পড়ছি একটা কবিতা। অ্যারো অফ টাইম। আপনি কি অনন্তকে খুঁজছেন? আমি হয়তো দিতে পারি তার ঠিকানা। এসকালেটার নেশা ছেড়ে আসুন, ধ্রুপদীর জলসিঁড়ি বেয়ে নেমে যাই আপেক্ষিকতায়। বনলতা সেনের বাহুবন্ধন খুলে এগিয়ে আসুন, অবাক দেখবে আপনার আঙুল ধরেছে অনন্ত। সিঁড়ি ভাঙা অঙ্ক অনেক কষেছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, উঠছে তো উঠছেই, তবু অদ্বিতীয়ের দেখা নেই। সুতরাং আপনার হাতে রইল পেন্সিল। বিচলিত হবেন না প্লিজ, সময়কে অলিক হতে দিন। বিস্ময় দেখবে চারপাশ থেকে ঝরে গেছে সীমানা সকল। না, স্পেস টাইমকে ওভাবে বেঁধে রাখবেন না প্লিজ, ভেঙে পড়বে সূত্র সকল। যেমন কাঁটা তারের সীমায় প্রথম প্রেমের মুহূর্ত। আপনি কি দইতে আশাহত, খরস্রোতে ছিন্নমূল? চলে আসুন সিঙ্গুলারিটি সহবাস সদনে। বাসাতুর বিরামে রমণের ঘুঙুর বাজাতে থাকুন। পোয়াতে হলে ভয় পাবেন না, আঁকড়ে ধরুন কোয়ান্টাম কুমারীর আঙুর। এবার আপনার সেই পুরনো গণিতে ফিরে আসুন। গড়ের মাঠে অস্তর আগে বাদামের খোসা ছাড়ানো ভাবতে ভাবতে সময়কে অবাস্তব করে তুলুন। আশ্চর্য দেখবে নস্যাৎ হয়ে গেছে আপনার বাস্তব সময়।
আপনি অবাস্তবে বিশ্বাস রাখতে পারছেন না তো? বিচলিত হবেন না প্লিজ। চলুন প্রকৃতি রায়ের কাছে। পা ছড়িয়ে বসুন রহস্যময়ীর আঁচল ছায়ায়। আপনি তো আবার গল্পপ্রিয়। ছায়া পেয়ে চৌকাঠ পেরোনো সেলসিয়াসের টুকটাক গল্প করতেই পারেন। ভালোবাসার সহজ আলো চোখে পড়লে দেখবেন ছায়া সরে গেছে আপনার অজান্তেই, আর আপনার অন্যমনস্ক আঙুলে সময়ে তীর চিহ্ন কখন বেঁধেছে সে টের পাননি জীবনের স্রোতে। এবার আপনার নিশ্চিন্ত খেলা শুরুর বেলা। বয়ে যাবে বিবর্তনের সুরে, সুর মেলাবে আগামীর দিকে। বাহ! রুনা, কজন অতিথি এসছে একটু স্বাগত জানিয়ে নি। শ্যামলী সেনগুপ্ত এসছেন, আছি, শুনছেন, শুভেচ্ছা জানিয়েছেন। পীযূষ বিশ্বাস, পীযূষ, খুব ভালো লাগলো পীযূষ। পীযূষ তো খুব অসুস্থ ছিল, এখন অনেকটাই বেটার, লিখছে ভালো হচ্ছে। শুভ সন্ধ্যা। প্রণব দা এসছে। এই তো রুনা কি সাবলীলভাবে মুগ্ধ করে দিচ্ছেন। পঙ্কজ দাস এসছেন, খুব ভালো লাগছে শুনতে, সুন্দর গলার স্বর, স্পষ্ট উচ্চারণ, শুনতে ভালো লাগছে। সবাইকে স্বাগত, আপনারা সঙ্গে থাকুন। আমরা রুনার সঙ্গে এই অনুষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। তো রুনা, একটা কবিতা তো হবে না, আরেকটা কবিতা পড়, বা আরো দু তিনটে ছোট কবিতা যদি থাকে কাছে। এটা একটু বড় হলো। হ্যাঁ, আমি একটা ইংরেজি কবিতা বইয়ের খসড়া করছি, তা থেকে একটা পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নিজের নিজের কবিতা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ইন ইউর ধীমানও এসছে, ইনফাইনাইট। ধীমান চক্রবর্তী এসছে, ধীমানও এসছে। হ্যাঁ, চল পড়তে থাক। in your infinite, I feel no jail in the tumultuous party of my finite world, trapped in your infinite zone. What shall I do with the void? Locked me in the forelock of my Manushi. Who are you, grinning forever behind the dimension four? In the wrap of body you fashion after your own whim, I can hear nothing but your own fable. You are telling me only the parts you want within the bounds of urge. You mingle yourself to whistle the magic of genome, yet a rolling stone, not to gather finite fervor, but to mute it into flawed design of humanity for the sake of diversity. Opening my fist, I could see the driving force lost its direction. Perhaps you kept the mystery at infinity. I long for the reality, but you show only shadows, never introduce your infinite to my finite vision. আরো পড়, কবিতা পড় না। আমার নীলাম্বালা ছয়ানা যেটা অতনু করেছিল সেখান থেকে একটা পড়ছি। কিছু শব্দবন্ধ খুললেই পাখিময় অরাজক, পরমাণু সজ্জিত রেণুরাও তীব্র গতিময়, মাতাল গন্ধি, যেন মৃদু বলেছিল এই তো সেদিন। যেন শব্দান্তর নিয়েই ঝড়ের পূর্বাভাস, ভাঙচুর, শিমুল ভেঙে ভেঙে নোনা জল, নদী খাত বেয়ে আরো গভীরে চলমান বিক্রিয়া। সব জল সরে গেলে ঘুম ঘুম পিপিলিকা স্রোত, কিছু মুক্ত দানার নরম পালক, আর অচেতনে নির্মিত শব্দ শলাকার অবয়ব। ঝিনুকের কোল ভাঙা ডানায় চেতন অনামিকা খুঁজে পায় আকাশ, যেখানে নীল খেয়াল আরো নিবিড়ে শীর্ষে। শুধু মৃতেরা জানে না হৃদয়তন্ত্র, নিতান্ত জৈবিক অভ্যাসে গ্রাস করে সবজি বাতাস। শ্রবণ সীমায় নেই পরিচিত লাভডোব, রসায়নে জমে ওঠে ধাতুমল, ঘন হতে থাকে অপরিচিত
অক্সাইড স্তর। বেশ, যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের একটু জানিয়ে রাখি যে রুনা আমাদের ভারতীয় মহাকাশ বিজ্ঞানের একজন অত্যন্ত ভালো বিজ্ঞানী আর কি, সম্মানিত বিজ্ঞানী। এতটাই থাক, আমি আর প্রফেশনাল দিকে যাচ্ছি না। কিন্তু তার সঙ্গে রুনার যেটা আমার বিষয় লাগে, আমি রুনাকে বহুদিন ধরে দেখেছি, আমার নিজের ছোট বোনের মতো। কিভাবে ও নিজেকে গড়ে তুলেছে, একজন আদ্যন্ত বিজ্ঞানের ছাত্রী এবং বিজ্ঞানের রিসার্চ, এবং বললাম যে একজন অত্যন্ত উজ্জ্বল নাম ভারতীয় মহাকাশ বিজ্ঞানের। অথচ সাহিত্যকে ভালোবেসে এবং সাহিত্যের একদম কেন্দ্রে চলে যাওয়া এবং সেখান থেকে ছানবিন করে নানা মণিমুক্ত, শুধু ভারতীয় নয়, বাইরেরও, বিদেশেরও বিভিন্ন কাজ। এখন রুনা এত কাজ করছে যে আমি ওকে মাঝে মাঝে বলি, তুই কি করে করিস এত কাজ। তো আমি রুনার থেকে এবার জানতে চাইবো, একটু কথা বলি। এর আগে একটা ঝর্ণা বিশ্বাস এসছেন আর আমিনুল ইসলাম সেলিম। ঝর্ণা লিখেছেন, রুনাকে দেখে খুব ভালো লাগছে, দারুণ কবিতা ও পাঠ। আমিনুল লিখছেন, ভালো লাগছে। তো রুনা, আমরা এবারে কথা বলবো যে তোর স্কুল কলেজ বা কোন পর্যায়ে তুই সাহিত্যের সাথে সম্পৃক্ত হলি, সাহিত্যে কিভাবে এলি, কবিতা কিভাবে ভালোবাসলি, এই সব তোর ফেলে আসা এইসব কথাগুলো একটু বল আমাদের। কবিতার জগতে আসি 2005 সালে। তার আগে কবিতা লিখেছি কলেজ জীবনে যেমন লেখে। তো সেই সবই গোপন ছিল আমার ডায়েরির পাতায়। ছোট থেকেই বইপত্র গোগ্রাসে গেলার অভ্যেস। প্রথমে দাদুর লাইব্রেরি, গ্রামের লাইব্রেরি, তারপর বাবার উত্তরাধিকারী হিসেবে পেয়েছি বই পড়ার মাদক নেশা। তো বাড়িতে কোনো সেন্সরশিপ ছিল না, ফলত আমদানি ছিল হরেক রকমবার। তো 2005 সাল আমার জীবনের একটা মোড়। মানে মনে পড়ে সৌমিত্র দা প্রথম আমাকে অতি চেতনার কথা বইটা পাঠালেন। তো আমার মনে হলো এতদিনের আমার গড়ে তোলা সাহিত্য সৌধ চুরমার করে ভেঙে পড়ল। তো এইভাবে মানে একটা ধাক্কায় আমার শুরু হলো নতুন কবিতার চলার যাত্রা। তো বারিনকে আমি প্রথম বারিনের প্রবন্ধ পড়া শুরু করলাম। তো আমার বারিনের কথা বলতে গেলে যেটা মনে হয় যে বারিনের দুটো স্লোগান, তো সেই স্লোগান নিয়ে আমি মানে প্রবন্ধ লিখেছি, সেখান থেকে একটু পড়ে শোনাচ্ছি। তো বারিনের প্রথম স্লোগানটা হলো গো বিয়ন্ড দ্য ব্যারিয়ার। তার ফিলোসফি সন্ধান দেয় সেই জগতের, দ্য রেলিম দ্যাট গোজ বিয়ন্ড র্যাশনালিটি বাট দ্যাট ইজ নট ইর্যাশনাল। সেই অতিচেতনা, the non-ordinary states of consciousness awaiting expansion to acknowledge the source of knowledge, to enter into the shadow of mind, the imaginary world beyond computational world, where thought begins from the center of the matter, subject, and concept of the event to move centrifugally, to expand radially outward. বারিন্দা মেটাফিজিক্সে বিশ্বাসী ছিলেন না। তো আমি বলি, ইফ মেটাফিজিক্স ইজ দ্য সায়েন্স বিয়ন্ড ফিজিক্স, তবে বারিন্দার ফিজিক্স হলো ইজ দ্য সায়েন্স বিয়ন্ড মেটাফিজিক্স। মেটাফিজিক্সকে বলা যায় সায়েন্স অফ অ্যাবস্ট্রাকশন, আর বারিন্দার ফিজিক্স হলো সায়েন্স অফ এক্সেপশন। But I always feel there is a dynamic interplay between the two. So to speak, Barin philosophy is the scientific exception via abstraction. বারিনের দ্বিতীয় স্লোগানটা হলো receive spark to make quark of poetry. বারিন্দার coinage spark, spontaneous power activated resonance kinetics.
আমি তুলনাটা নিই পার্টিকেল অ্যাক্সিলারেটরের সঙ্গে, যেখানে words are quarks of poetry, engaged in dynamic patterns or process which involves a certain amount of energy to appear to us as their mass or text with structure or form. As long as both poet and reader live in their world of abstracted realities, there is a possibility of collision of two imaginary worlds. The poem is activated through the energy of two colliding quarks, which are redistributed to form a new pattern. If the kinetic energy is sufficient so that the reader can interact through his or her own imaginary experiences, then the new pattern may evolve a new particle, a new resonance. তো এই বারিন্দা প্রবন্ধ নতুন কবিতার ফিলোসফির কথা বলে, কিন্তু আমি অন্যদের যেমন পড়েছি, যেমন স্বপনদা, স্বপনদা নতুন কবিতার রোম্যান্সের কথা বলেন, বারিন্দা তত্ত্ব বলেন, কিন্তু স্বপনদা তত্ত্ব বলেন না, গল্প বলেন। গল্পের জন্য গড়ে তোলেন নেহা ও রুয়ামের হৃদয় ঘটিত কফি, to imagine an unimaginable face of love. সেই কবে পড়েছি স্বপনদার ১০০ সূর্যে, সেই শব্দের অনুরণন এখনো রয়ে গেছে। জলজাভিরাম ভাষাবলী, স্বনির্বাচিত আকাশ, রোদাবিল ট্রেকিং, কি অনুপম গঠন শব্দের। তো একটা পার্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পার্সোনাল আটারেন্স, রিদমিক্যালি চার্জড। তো এই ভাষার যে শব্দের যে পরিবর্তন, ভাষার পরিবর্তন আসে খুব ধীরে, আর তাই পরীক্ষা নিরীক্ষাও চলতে থাকে। যেমন মনে পড়ে প্রণব পালের ভাষা বদলের গদ্য, যেখানে ফুঁসে উঠছে নতুন, ফুঁসে উঠছে বদলের ভাষা। যত শব্দ, নতুন শব্দ, নতুন ভাষা, পরিবর্তন, তত পসিবল প্যাটার্ন। আর সেই খোঁজেই প্রণবদা গড়ে তোলেন ম্যাজিক ক্যানভাস, যেখানে রোদ্দুরকে একটু দাঁড়াতে বলে তাকে আরো উজ্জ্বল করা হচ্ছে নতুন শব্দ দিয়ে। যেমন ধীমান চক্রবর্তী লেখা আয়নায় মুখ দেখছে অন্ধকার। কে সেই অন্ধকার? ওই শূন্যতার ভেতর নিহিত অন্ধকার, যার ক্রিয়েটিভ ম্যাট্রিক্স চেতনার আলোয় চার্জড হয়ে আলোকিত করে এই সৃষ্টির ৬৪ কলা। যেমন বলেছিলেন ডিকিনসন, নাথিং ইজ দ্য ফোর্স দ্যাট রেনোভেটস দ্য ওয়ার্ল্ড। তারপর রঞ্জন মৈত্র, রঞ্জনদার কবিতা আমার মনে হয় বাস্তবতার লিরিক্স। বারিন্দা বলতেন a new lyricist, lyrical, but neither lyric nor lyric rhyme nor lyric rhythm, but a sense of music. তো তারপর যেমন চিত্তরঞ্জন হীরার গদ্য, পাঠ প্রতিক্রিয়া কাকে বলে, এই ব্যাপারটা মানে আমি শিখেছি সেখান থেকে। তো এভাবেই আর কি, যা মানে মনে পড়ে বারিন্দা আমাকে নিয়ে যেতেন নতুন কবিতার স্টলে, লিটল ম্যাগাজিন স্টলে। তো এভাবেই অনেক কবির সঙ্গে পরিচয় করিয়ে দিতেন, উমাপদ কর, অতনু বন্দ্যোপাধ্যায়, তারপর ইন্দ্রনীল বিশ্বাস, সব্যসাচী হাজরা, কৌশিক চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, সৌভিক দে, এরম অনেক কবি। তারপর এই অপর কবিতার সংস্পর্শে এসে ইন্দ্রনীল, দেবাঞ্জন, জয়শীলা, দেবারতী, জয়িতা, অনেক কবি, তাদের আমি সযত্নে লালন করি আমার বৈকুণ্ঠে। আর আমার কবি জীবনের যেটা মানে অনেকখানি জায়গা জুড়ে আছে কৌরব, আর কৌরবের সঙ্গে প্রথম থেকে জড়িত যিনি, তিনি আমার অনেক
খানি জায়গা জুড়ে আছেন আমাদের প্রিয় পাহাড়ু প্রণব কুমার দে। তো কৌরবের সঙ্গে সংস্পর্শে কিভাবে এলাম একটু বলি। 2007-08 এই সময়টায় সুদেষ্ণার কাছে পাই হরিপদগিরি সব্যসাচী সান্যালের। তো আমি 2-4 কথা লিখি রোহন কুদ্দুসের সৃষ্টি পত্রিকায়। তো বারিন্দা সেই লেখা পড়লেন, বললেন যে এই লেখা এটা সমালোচনা নয়, পাঠ প্রতিক্রিয়া। পারিন্দার খুব উৎসাহ দিলেন। তো আমার মনে প্রশ্ন জাগলো, উৎসাহ কেন দিলেন? আমি তো আদৌ কোনো প্রতিক্রিয়াটিয়া লিখিনি, মানে আমার অনুভবের যা শব্দান্তর করেছি মাত্র, তাকে কি পাঠ প্রতিক্রিয়া বলা যায়? তো যাই হোক, এইভাবে শুরু সংশয় দিয়ে। তারপর আর্যনীল মুখোপাধ্যায় আমাকে বললেন হরিপদগিরি না প্রশান্ত গুহ মজুমদারের কাহাদের কথা নিয়ে কৌরবে লিখতে প্রথম। তো আমার তো অনেক সংশয় দ্বিধা, কি লিখবো, কেমন করে লিখবো। তো আর্যনীলের গাইডেন্সেই শুরু হলো। তো পাঠ্যতা নির্মাণে হেডিংয়ে আমি অনেক বছর লিখেছি পাঠ প্রতিক্রিয়া ধারাবাহিকভাবে, আর এই গাইডেন্সের জন্য আর্যনীলের কাছে আমি এখনো কৃতজ্ঞ। আর কৌরব মানেই সুদেষ্ণা মজুমদার, অকৃত্রিম বন্ধুত্ব পেয়েছি আজীবন, আর গালিগালাজও খেয়েছি। আর তবু তার হাতেই আমার প্রথম বই অসীমের খেলাঘর সুদেষ্ণার হাতেই প্রথম প্রকাশ পেল। তো এইভাবেই আমার চলছে জীবন, কবি জীবন। আমরা অনেক তথ্য জানলাম। আমি কিন্তু জানি অনেকটাই, আমারও জানা দরকার যে একজন কবি কিভাবে তার লেখালেখির পদ্ধতি গড়ে ওঠে, এটা খুব জানা ইম্পর্টেন্ট। সেতু সঞ্চারে আমি এই চেষ্টাটা করি একটু খুঁড়ে বার করতে, যে তিনি কিভাবে এলেন, লেখাটি কিভাবে শুরু হলো। আমরা সেই চেষ্টাতেই আছি এখনো। তো আমরা রুনা, তুই মানে নিজের লেখা ছাড়াও তুই অনুবাদ করিস, অনুসৃজন করিস, এমনকি একটা কবিতা থেকে তুই আরেকটা কবিতা, নিজের একটা কবিতা তৈরি করেছিস যেটা বাংলা ভাষায় হয়নি। এই কাজগুলো নিয়ে আমরা শুনবো। তার আগে তুই যে অনুবাদ করেছিস এবং অনুসৃজন করেছিস সেরকম তুই লেখা কর, তারপরে আমরা তোর এই গল্পে যাবো, মানে কথায় যাবো, নট গল্প। অনুসৃজন করা সেখান থেকে উল্লেখ করি কিভাবে করেছিস, তা তো হবে। হ্যাঁ হ্যাঁ, অনুবাদ মানে অনুবাদের কথাটা বলে নিচ্ছি তাহলে। অনুবাদের ভাবনা আমার মাথায় আসার কারণও বারিন ঘোষাল। বারিনকে যতই পড়েছি ততই আমার মনে হয়েছে বারিন পোয়েটিক্স আজকের যে প্রচলিত পশ্চিমের পোয়েটিক্স তার থেকে অনেক এগিয়ে আছে। কিন্তু বারিনের এই পোয়েটিক্স আমাদের এই বাংলা ভাষার নতুন অপর কবিতা মহলের মধ্যে সীমাবদ্ধ। বারিনের কবিতা ভাবনা ইন্টারন্যাশনাল লেভেলে আলোচিত হওয়া দরকার, আর তার জন্য তার গদ্য প্রবন্ধ এসব অনুবাদ করার খুব প্রয়োজন। যেমন একদা ভাষা কবিতার কবি চার্লস বার্নস্টাইন আজকে এক নতুন পোয়েটিক্সের কথা বলছেন, তার নাম দিয়েছেন প্যাটাকুইরিক্স। কিন্তু আমি ওই প্যাটাকুইরিক্সের মধ্যে বারিন পোয়েটিক্সের অনুরণন উপলব্ধি করেছি। আমার মনে হয়েছে কোথায় একটা মেলবন্ধন। তো এই যে দুটো পোয়েটিক্সের একটা মানে কমন রুটটা খোঁজে আমি একটা কম্পারেটিভ স্টাডি করি। তো সেখানে তার প্রথম ধাপ হিসেবে বারিন্দার গদ্য, তার কবিতার উত্তরাধিকার ও খোঁজ, এই বইটা থেকে সাম্প্রতিক বাংলা কবিতার আন্দোলন ও নতুন কবিতা, এই গদ্যটা আমি অনুবাদ করি প্রথম।
তারপর বার্নস্টাইনের প্যাটাকুইরিক্স বুঝে উঠতে এ দুটোকে মানে তার যে বই পিচ অফ পোয়েট্রি থেকে প্যাটাকুইরিক্যাল ইমাজিনেশনের অনুবাদ করি। তো লম্বা গদ্য, এটা ধারাবাহিকভাবে অংশুমালিতে অনুবাদ করছি। আর এই দুজন কবির পোয়েটিক্সের যে কোহেরেন্সটা কোথায়, তো সেইটার মানে খোঁজে আমি একটা প্রবন্ধ লিখি দুজনের কম্প্যারেটিভ এ করে। তো সেখান থেকে একটু পড়বো এই। আচ্ছা, হ্যাঁ, পড়তে পারিস, তবে মানে গদ্যটা যেন একটু ছোট হয়, তার ফলে আমরা কবিতা বেশি শুনতে পাবো। হ্যাঁ, জুবায়ের সন্ধি এসছেন, রুনাদি শুভেচ্ছা ভালোবাসা। অমলেন্দু চক্রবর্তী, ভালো লাগছে রুনার কবিতা পাঠ। ফরিদ ছিপাতুল্লাহ, এক সেকেন্ড, ফরিদ শুভ সন্ধ্যা রুনাদি। মমতা দাস, ভালো লাগছে। সমর দেব, শুভ সন্ধ্যা, দেরি করে ফেললাম। সুদীপ ঘোষাল, শুভেচ্ছা। ফরিদ ছিপাতুল্লাহ, ভেরি ক্লিয়ার কাট, স্টিল ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ পোয়েট্রি বাই রুনা বন্দ্যোপাধ্যায়। আবার আরো লিখছে, আমার একটা পর্যবেক্ষণ আছে রুনাদির ব্যাপারে, রুনাদি বোঝেন ভালো, বোঝানো ভালো, কিন্তু নিজের কবিতায় এক্সিকিউশনটা ঠিক সেভাবে পাওয়া যায় না। এটা হচ্ছে ফরিদের বক্তব্য। যাদব দত্ত, খুব ভালো লাগছে রুনা, শুভেচ্ছা। প্রণব কুমার দে, ধীমানের কবিতা নিয়ে কিছু বলেছে বা প্রণব দা, আমরা পরে যদি আমরা সুযোগ সুবিধা পাই আবার ওই নতুন কবিতার ওই নিয়ে কথা বললে তখন কথা হবে। এখন আমরা তোর লেখা শুনি, লেখাপড়। ওই লেখাটার একটু অংশ একটা জায়গায় পড়ছি, কম্প্যারিজন বিটুইন দ্য টু পোয়েটস। Patagoetics is a new leftist way to gain freedom from the known, freedom from authority. This freedom of mind is a state of mind, a sense of freedom, a freedom to doubt, to question everything, even to hold our own judgment open to question, to reformulate others' formulation, to find new ways to throw away every form of dependency, conformity, and acceptance of conventions. Now, the question is about the possibility of such a mind, because with our cognitive dependency of perception, our mind can see only what is already known. So the poet is in a trap. But in order to deny the authority, Indian philosopher Jiddu Krishnamurti has given away negation of negation to arrive at affirmation. To echo Wittgenstein, negation is a gesture of exclusion, of rejection. A double negative is an affirmative. To echo Brihadaranyaka, neti, neti, northeast, northeast. This force of negativity makes the process a positive stimulus of multiple possibilities and creates the other voice. This other voice, explained by Bernstein in his speech of poetry. Poems are ways of creating containers or structures or forms that channel those verbal, semiotic, symbolic, psychic stream. The poem is the medium in the double sense that it's a material ground, but also something that receives signal. The similar process of receiving signal was explained by Barin Ghoshal in his book on expansive consciousness. We are floating in a quantum field where all interactions involve continuous creation and destruction of particles of nature in the material world of which we are part and parcel. Poem is a signal creating from the vibrational modes of this field, stretched over space-time and constantly evolving and dissolving in our brain. A sensitive poet needs to perceive these signals. Active part of its
consciousness, which may be called his free will or mind, is constantly creating imaginary experiences through abstract matching with his earthly or phenomenal experiences through the external world. And electrical, chemical pulses move through the neural network of his brain continuously through constant replacement process and from continuous refraction and reflection of images, sounds and sensations, suddenly a flash of light or spark is generated in spatial excited state. This happens in a magic moment when his mental capacitance is just conductive enough to receive the spark. তো এভাবেই কম্পারেটিভ স্টাডি করে গদ্য মানে প্রবন্ধটা একটা লিখছি আর একটা একটা ইয়ে খুব মজার, রুনা, হুম। লক্ষ্য করেছিস কিনা জানি না, যে আমেরিকান মানে ওয়েস্টার্ন নিয়ে, বিশেষত আমেরিকান পোয়েট্রি, এটা কোথাও না কোথাও গিয়ে দে স্পিক অফ ফিলসফি, মানে ইয়েস ইয়েস কিন্তু বারিন্দা এই দর্শনটাকেই এড়িয়ে যেতেন। দিস ইজ সারপ্রাইজিং। মানে আমাকে যখন বারিন্দা বলেছিলেন যে দর্শন এলে কবিতা শেষ, দর্শন শেষ করে কবিতা শুরু করতে হয়, তো এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আমি ওদের যেটুকু আমার সামান্য পড়াশোনা, তাতে মনে হয়েছে যে সামওয়্যার যে বারিন্দা কতটা এগিয়ে ভাবতো একটা সময় দাঁড়িয়ে, আমরা ধীরে ধীরে বুঝবো ভীষণ ভীষণ ভাবে এগিয়ে থাকতো, ভীষণ ভাবে এগিয়ে আছেন। এই ভাবনাকে বলতো ভাবনাই কবিতা, কবিতার কিছু নয়, ভাবনাটাই কবিতা। আর ভাবনার তো কোনো দর্শন হয় না, ভাবনার তো ভাবনা, এটা ফ্লো। তো যাই হোক, তুই যে কাজটা করছিস এই বারিন্দার সঙ্গে, আমার মনে আছে যে ওই আমেরিকান কবি ওই মুরাদ, এলিজাবেথ, ওরা যখন বারিন্দার এই অতিচেতনার কথা আমাদের থেকে শুনে ওরা অবাক হয়ে গেল, বললো আপনারা এখন এটাকে ট্রান্সলেশন করেননি, এগুলো তো আমরা এখন ভাবছি। তো হ্যাঁ, আমরা খুব এই কাজটা তুই করছিস, এর জন্য তোকে একটা ধন্যবাদ। এবারে আমরা তোর নিজের মৌলিক লেখা শুনবো। আরো শ্যামলী সেনগুপ্ত বলছেন আপনি খুব সুন্দর বলেন, খুব সুন্দর বুঝিয়ে দিচ্ছেন, ভালো লাগছে। সমর দেব অপূর্ব, আর শ্যামলী সেনগুপ্ত আবার লিখছেন অপূর্ব। তো অনেক অতিথি আছেন, সবাইকে আমি বলছি সঙ্গে থাকুন। আজকে রুনাকে বলেছি, রুনার মানে এত কাজ করেছো, তো সেটা নিয়ে সবকিছু নিয়ে আলোচনা একটা অনুষ্ঠানে সম্ভবপর নয়, হয়তো আরো কোনো একটা অনুষ্ঠান হবে। রুনা, তুই তোর নিজের মৌলিক লেখা পড়, তোর কবিতা পড়। নীলাম্বালা ছয়ানা থেকে একটা পড়ছি, অতনু করেছিল বইটা। দাবা থেকে দোয়াব ঘেরা ছকে চক মেলানো রোদ, রোধর্ষিত পেয়ালায় ঠোঁট নাবানো রোশনাই, হাত খুলে রাখছি শব্দের অস্থির খোলে, মায়াবাদে মহিষী ফ্রি র্যাডিক্যাল, ছক্কা পাঞ্জার নিবিড় দীর্ঘসূত্রতায়, সমতা, সমান্তরাল একটু কি অসহ্য লাগলো? তাহলে আসুন প্রথমেই স্কোয়ারের সমান্তরাল বাহুর অসহ্য সমতাগুলো দুটুকরো করি। খেয়ালে রাখুন, ক্রিয়া সম, প্রতি দুটুকরো দুটো অসমতার ভেতর যেন বাতাস বুনে দেয়। ক্রিয়া অসম, প্রতিটি অসমতায় একটি পাখির ডাক। ক্রিয়াহীন, প্রতিটি ডাকে একটু ডাক হরকরা আকাশ। এবারে চোখ রাখুন ওরাগোল স্কোয়ারের কেন্দ্রে, যেখানে দ্বিস্তর পালকের ওম ওং রিং সাহা থেকে বিসর্গে যেতে কিছুটা উড়ান চাইছে। পাখি, পাখি নাম, নামাবলী। ওই যে ভুজমন্ত্রের সাধন মার্গে দরিয়া বসালেন, সেখানে এক টুকরো নীলিমাইকে উড়িয়ে দিন সমস্ত টুকরোগুলো। দেখতে থাকুন নিয়ন্ত্রণের পাশ থেকে পাশাতক, ভূগোল ভাঙা সাধারণতন্ত্র, ছক গুঁড়োনো ইতিহাস
পা রাখছে বিরোহী বাহুর নিরঙ্কুশ অসমতায়। প্রণবদা লিখেছে, কারো কারো বন্ধুর নাম বারিন। দুজনে অবিচ্ছেদ্য বন্ধুত্ব আমরা জানি, প্রণবদা এবং বারিন্দার দীর্ঘ প্রায় 50 বছরের বন্ধুত্ব ছিল। আর বারিন্দার একটা বিখ্যাত কবিতা, সেখান থেকেই কোটটা করেছেন। যাই হোক, আমি আরো জানতে চাইবো তোর কাছ থেকে যে এই যে তুই আরেকটা কাজ করেছিস, সে কাজটা খুব ইম্পর্টেন্ট কাজ, এটা খুব করেনি বাংলা কবিতায়। সেটা হচ্ছে যে একটা কবিতা থেকে নিজের একটা কবিতা তৈরি করেছিস। এই প্রচেষ্টাটা একটু বল, এটা কেন করলি, কিভাবে ভাবলি, কেন ভাবলি? আসলে যদি আমার কবিতার কথা ভাবি, তখন আমার মনে হয় আসলে আদপেই আমি কবি টবি কিছু নই, নিদারুণ এক পাঠক মাত্র। আর ওই নিদারুণ শব্দের যে নি ক্রিয়ামূলের যে নকারি অনকারী সত্তা, তার ভেতরই আমার কবি জীবন। তো বারিন্দা ওই উৎস কবিতার কথা বলতেন। কবি সেই উৎস কবিতার সেন্সেশনকে লিপির মাধ্যমে একজন পাঠকের কাছে হাজির করেন, আর আমি সেই লিপির ভেতরে যে নিহিত উচ্ছ্বাস, তাতে প্রথম মুগ্ধ হতে শুরু করি। তো তারপর এই যে কবির যে কাল্পনিক অভিজ্ঞতার যে বিমূর্ত রূপটা যখন পাঠকের চেতনায় মূর্ত হয়ে ওঠে, তখন আমার মনে হয় যে এই কবি, কবিতা, পাঠক, এই যে একটা ত্রিভুজ, সেটা একটা সম্পূর্ণতা পায়। আর সেই ত্রিভুজটার মানে অন্তিম বিন্দু থেকে আমার নিজস্ব একটা নির্মাণ শুরু করি। তো এইভাবে নির্মাণের মানে আমি এই নির্মাণের একটা পড়ছি রঞ্জনদার পাকে বলে দেখি থেকে পড়ে আমার নিজস্ব নির্মাণ করেছিলাম, সেটা থেকে পড়ছি একটু অংশ। পা, সে তো পথিকের, পথিক সেও তো পথের, আর এই পথের ডাকেই পথিকের চলার নেশা। কি আছে সেই চলনে, কিসের খোঁজ তোমার? অসীমের সন্ধান, সে যে ঘর ছাড়া করে। তুমির ঘোর, বিজন ডাকে ঘরের কোণে। অধরার নির্জনতা পাগল করে সে। অচিনের ডাক, সে যে বাউল করে। তবু থেমে থাকা কি যায়? খাম খুলে চিঠিটির পাশে বসা পা। পাকে বলে দেখি এক জরুরি পা। লহরে উজান বাইছে দুপুর পেরিয়ে। জীবন ও মৃত্যুর মাঝে এক মেরিন ড্রাইভ। কি মোহন অবাধ্য খেলাটি। বৈঠা তোমার, তুললে কোথায় মাঝি? চলতে হবে চলার নহলায়। তারা দেখে সন্ধে উঠল। সন্ধ্যারতির মায়ায় ফেঁসে যাচ্ছে গরাদের আলিঙ্গন। জীবন বলল, হোক না চলো, তবু তো নদী প্রবহমান। চোখ সওয়া জল সইতে নেমে খুলছ কার ব্যথার বাঁধ? সুতো কেটে যায়, ঘুড়িরও তোমারও, তবু এই তুমি নিহিত উৎস। প্রথম জীবন থেকে সরে সরে দ্বিতীয়ার ডাক ওঠে। ডাকের ভেতর জলের পলক। জল বলল, আমি তো নয়, ও আমার একলামো। আমি লিখছে তুহু নাম, সে তো নয় সর্বনাম। ভোকারটা কি দেখলো ঘুড়ি? সুতো ছাড়ো হে বেনামি নাম। পাথরের চকমকিগুলি পাথরই জানে না, জানে না কার চোখ জলসয়। খোলা শব্দ তুমি খোঁজে, খোঁজে একটা নাম। বন্ধ শব্দের ভেতর আলোর পাথর। চলা বলল,
পাথর গড়াও খোলা হাওয়া হে, মুক্তিও তো সংশয়। জলে ডুবে যায় সূর্যোদয়, খাদের সপ্তক থেকে উঠে আসে বিজন। নীর বললে বলতেই পারো, ডুবেই যখন যাচ্ছে হেমন্ত সমেত, ঘুম ঘোরে হাঁটে চেনা চোখ মালকোষ, উদারা ছুঁয়ে বাই বাই ভালোবাসা। ইরাটিক হলেও আমি রূপান্তর ভাবছি, ব্যাকুল হলেও অনিশ্চিতের পা খুঁজছি, কুড়িয়ে নিচ্ছি সবুজ অভয়গুলো। আপনারা যেটা শুনলেন সেটা হচ্ছে রঞ্জন মৈত্রের পাকে বলে দেখি কবিতা থেকে। এই কবিতাটি নিয়ে ওর একটা নিজস্ব টেক্সট। এই কাজটা সেভাবে হয়নি বাংলা কবিতায়, রুনা এটা করেছে। রুনা, তোর হয়তো মনে আছে যে আমরা বছর দুয়েক আগে গিয়েছিলাম এই শীতের সময় মানকিন, সিলেরিগাঁও, আর এবং সেখানে এক মানে যা হয় হিমালয়ের এই ব্যক্ত বিস্ময় তোকে ধাক্কা দিয়েছিল। আর আমরা একটা ঝর্ণা দেখতে গিয়েছিলাম, সে অনেক নিচে নেমে হ্যাঁ, অনেকটা দূরে গিয়ে। তো এই বিষয়গুলো কোনো মানে কারণ ছাড়াই আসে, তাই না? মানে তখন ওই কারণ, ব্যাখ্যা, সারাংশ এগুলো মনে হয় মিথ্যে। তুই একটু বলতে বল যে এই যে আমরা বলি না যে কবিতাও প্রকৃতির অংশ, নেচারের অংশ, এটাও কি তোর মনে হয় ওই যে তুই প্রথম গেলি হিমালয় দেখলি ওইরকম কাঞ্চনজঙ্ঘা, ওইরকম নির্জন সমস্ত কোনগুলো, এবং ওই বাঁক, বিস্ময়ের বাঁক সমস্ত হিমালয় জুড়ে, এবং সেটা সঙ্গে এই মানে তুই যে বললি 100 সূর্যে, সেটা তো ওইভাবেই লিখেছি আমি। তুই কি হ্যাঁ, রিয়েলাইজ করতে পারছিস যে কবিতা কিভাবে ছড়িয়ে আছে এই বিভিন্ন প্রকৃতির এই সব বিস্ময় ঘরে, যা কোনো না কোনো ভাবে মানবিক অনুভূতির সঙ্গে জড়িত, কারণ সেখানকার মানুষও তার অঙ্গীভূত। তোর কি মনে হয়েছিল তা? তুই একটু বল তোর সেই জায়গাগুলো নিয়ে। সেই মানে কবিতা তো মানে সমস্ত জায়গা, মানে কবিতা তো কোথাও সমস্ত জায়গাতে ছড়িয়ে আছে আর কি। তো প্রকৃতি আমাদের অনেকটা, প্রকৃতির কাছে যখন যাই আর কি, আমার মনে হয় একটা রিদিম, প্রকৃতির একটা রিদিম বা সঙ্গীত, যেমন ঝর্ণা ধারে গেলে, যেমন তুমি যেখানে বললে ঝর্ণার শব্দ, এটা অনেকদিন মাথার ভেতরে একটা মাথার ভেতরে একটা থেকে যায় এই শব্দটা। তো পরে যখন আবার মানে ভাবি যে মানে কিছু হয়তো একটা অন্য অন্য কোনো একটা শব্দ, মানে অন্য একটা সিনারিও, অন্য কোনো সিনারিও, কিন্তু আমার কাছে যেন ওই শব্দটা, মানে ওই সেই ঝর্ণার শব্দের যেটা আমার মেমোরিতে রয়ে গেছে আর কি, সেই শব্দটার একটা মানে মানে যেন চলকে ওঠে ওই সিনারিওতে। ওই শব্দটাকে আমি প্লেস করতে মানে করতে পারি না, মানে কিছুতেই ওটা বেরিয়ে যেতে পারে না আর কি। তো এরকম আমার মনে হয় প্রকৃতির রিদিমটা শুধু এই শব্দ নয়, যেমন প্রকৃতির দৃশ্য, যেটা কাঞ্চনজঙ্ঘাকে দেখে আমার হয়েছিল এত কাছ থেকে, এত এরকম ভাবে আমি কাঞ্চনজঙ্ঘা প্রথম দেখলাম, আমার জীবনের প্রথম। আর সেই যে প্রথম দেখার যে একটা অনুভব আর সেটা মানে কোথায় যে কখন যে মানে আমাকে কি বলবো একটা মানে বিমূঢ় করে দিয়েছিল আর কি তখন। হ্যাঁ, পরে যখন অন্য কোথাও অন্য কোনো সিচুয়েশনে ভাবি, তখন আমার ওই মানে চারপাশটা মনে হয় না, কিন্তু ওই যে একটা আমার মুগ্ধ ভাব, মানে কাঞ্চনজঙ্ঘার যে একটা একটা যে সৌম্য
ভাব, যে একটা শান্ত যে অনুভবটা আমার হয়েছিল, সেই অনুভবটা তখন মানে কেমন আমার যেন চলকে ওঠে আর কি, অন্য একটা কোনো সিচুয়েশনে। হয়তো সেই সিচুয়েশনটা একদম অপোজিট, মানে কোনো একটা অন্য শোরগোলের ভেতরে হঠাৎ করে আমি যেন ডুব দিই ওই এটার ভেতরে, মানে আমার সেই অনুভবটার ভেতরে, যাতে আমি নিজে কমফোর্টেবল ফিল করি আর কি। একদম। তো এইরকম আর কি হ্যাঁ, ওইটাই আমার হয়। উপরে খুব এফেক্ট ভাবনার ফেলে। ভাবনার যে কংক্রিটাইজেশন আছে, তার মধ্যে এক ধরনের জলের ধারা ঢুকিয়ে দেয় প্রকৃতি। সে ভাবনাটাকে সফটেন্ড করে, তাকে বিভিন্ন জায়গায় প্রবাহিত করে, এটা করে। যাই হোক, আমরা শেষের দিকে এখন চলে এসেছি। আমি তোকে আরেকটা কবিতা পড়তে বলবো, একটা দুটো ছোট কবিতা যদি পারিস পর, তারপরে আমরা এটাকে গুটিয়ে আনবো। অমলেন্দু চক্রবর্তী লিখছে, সমরদেব লিখছেন, রুনার কবিতায় ডুবে গেলাম, বিরল উচ্চারণ। অমলেন্দু চক্রবর্তী রুনার কবিতা খুব ভালো এবং অন্য ধরনের। রথিন বণিক অনবদ্য, শ্যামলী সেনগুপ্ত অসাধারণ, মৌ মধুমন্তী নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে। মৌ, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। শুভেচ্ছা জানাই সবাইকে, আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা। এবার তোর লেখা পর, হ্যাঁ, একটা দুটো লেখা পর, তারপরে আমরা শেষের দিকে যাব। যে কেউ আলো হয়ে গেলে তোমাকে পাবে, ধরো আমি এক পা মাটি সরে সরে পিছনে, আস্তে ধীরে স্মরণের জেদে ভেঙে দিলাম আলোর সীমানা, তোমাকে পাবো। পুরনো সমীকরণ, তবু সহজ হলো না কোনোদিন। একটা গল্প তৈরির অবকাশে হাত রাখা যায় এখন, ধরো শানকির তলানিতে দুমুঠো অন্ন, বিপন্ন রূপকথা হাঁটু মুড়ে বসে আছে, রাত বাহানায় আলগামুঠি ঠাকুমার ঝুলি, ভাত গন্ধে অরূপ মেখে ঢুলছে জোছনা, নিমাত্রা কিশোরী বুকে নিপাত্তায় থাকছে পদার্থ, অথচ গতির পরোয়ানা নিয়ে পাড়ি জমালো আলো। আইনস্টাইনের দক্ষিণ বাহুতে তখন মেদুর হচ্ছে স্কোয়ার, সমীকরণ গোলে গোলে পরম নামছে নিঃশব্দ নিরুপমে। এনার্জিকে পরম বললে গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায় না, একটা উপসংহার চাই। মিলনান্তক হোক বা বিয়োগান্তক, চলো তাহলে আরেকটু হাঁটা যাক। হাঁটা পথে কুড়োনো বস্তুগুলো অনড় বুনছে উল্কাটায়, জালি জালি বুননের গহীনে জড়ানো জীবন, মাত্রা ও চারুকলা ধীরে জমে ওঠে তরুণী বুকে। মাত্রা কুড়োতে গিয়ে এভাবেই বস্তুরা চারিদিকে স্তূপ, উছলে উঠল নিতম্ব ধ্বনি, আপেলালিত দিনে রাত অশ্বিনী ডাকে কিনা ডাকে, আলো তখন নামছে আলেয়ায় নিখোঁজ পরম। এটা আমি নিজে খুব মিস করি, মানে 80s এর পর থেকে কলা বিভাগের ছাড়াও বিজ্ঞানের বিভাগ, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্সের সব মানে কবিতা লিখতে আসেন, এবং অনেক সংখ্যায় এপার বাংলায়। আমি বাংলাদেশের ব্যাপারটা জানি না। এবং তারপরে একটা বড় অংশ সক্রিয় হয়ে ওঠেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আছে তাদের। রুনা তাদেরই একজন। রুনা বিজ্ঞান এবং কবিতার একটা মেলবন্ধন করছে। এই মেলবন্ধন আরো জমাট হবে, আরো নান্দনিক হবে, আরো প্রায়োগিক হবে, এটা আশা রাখি আমি। রুনা কিন্তু ভালো গদ্য লেখে, রুনা ভালো গদ্যকার, রুনা গল্পও লেখে। তো সেসব নিয়ে আরেকদিন হয়তো কখন আলোচনা করব। আমি যেটা মিস করি খুব রুনা, আমি বাংলাদেশের কবিতা নিয়ে গদ্য কিছুটা পড়েছি। বাংলাদেশের গদ্য সাহিত্য হচ্ছে অসাধারণ, মানে আমার কথা মনে হয় আমাদের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু কবিতার ক্ষেত্রে যে গদ্য লেখা হয় সেটা ওখানে খুব একাডেমিক, মানে একজন কবির এই কবিতা ভালো, এই কবিতা ওই একাডেমিক্স। আমাদের এখানে যে ধারাটা আছে, যেটা স্বভাবতই বারিন্দা শুরু করেছিলেন,
যে কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইন দ্য ট্রু সেন্স, তো সেইটা দেখি, মানে সেটা আমি আজকাল একটু গদ্য কম লিখি, তোর মধ্যে পাই। প্রদীপ চক্রবর্তী নতুন যারা, আর আমাদের সমাবেশী উমাপদ মানে প্রচুর গদ্য লিখছে, মানে এই বয়সে যেটা খুব স্ট্রেনাস কাজ। এবং তুই লিখছিস, তোদের জেনারেশনে প্রদীপ লিখছে, আরো গদ্য লেখা হোক। মানে এটা খুব ভুল ধারণা যে কবির গদ্য লেখা উচিত নয়। রবীন্দ্রনাথ অজস্র গদ্য লিখেছেন, জীবনানন্দও লিখেছেন। তো তোর এই গদ্যের অংশটুকু নিয়ে আরো একদিন যদি সুযোগ হয় কথাবার্তা হবে। আমরা অনুষ্ঠান শেষ করব, 50 মিনিট হয়ে গেল। আর তুই ভয় পাচ্ছিলিস কি বলবো, দেখ এখন বলতে সময় কম। তো যাই হোক, আজ আমারও খুব ভালো লাগলো। নিতা বিশ্বাস এসছেন, খুব ভালো লাগছে রুনার ইউনিক কবিতা। আর মৌ লিখছেন, মৌ ওর নাম রত্না নয়, ওর নাম রুনা বন্দ্যোপাধ্যায়। মৌ লিখছেন, শুনছি সব কবিতা তো শুনিনি, মাত্রা ও চারুকলা। সমরদেব, পাঠ খুব ভালো। মৌ লিখছেন, বাংলাদেশে বলেন বিজ্ঞান কবি সাজ্জাদ হাসনাইন বহু বছর পরে বিজ্ঞান কবিতা নিরীক্ষা করছেন। বাহ মৌ, এটা জেনে খুব ভালো লাগলো। আমার পড়ার ইচ্ছে রইল ওনাকে। আমি ধন্যবাদ জানাবো মৌ আপনাকে এটা জানাবার জন্য। রথিন বণিক বলছে গদ্যের উপর আলোচনা হোক। আজকে সময় শেষ রথিন, আমাদের একটা নির্দিষ্ট সময় শেষ করতে হয়। আমি আগেই বলেছি রুনাকে একটা আলোচনায় ধরা যাবে না, ফলত আমাকে আজকে শেষ করতে হবে অনুষ্ঠান। এবার আমি শেষ প্রশ্নে যাব। শেষ প্রশ্ন হলো যে তুই তো ভক্ত লোক নোস, তোর এই অভক্তির কারণে হ্যাঁ রাষ্ট্রের ভক্তরা যদি তোকে নির্বাসনে পাঠায় তাহলে, এবং তুই তো জিনিসপত্র জানিবি এবং তোর বই নিতে চাইবি, তখন রাষ্ট্র বলবে না তুমি 3টে মাত্র বই নিতে পারবে, তুই কোন 3টে বই নিয়ে যাবি? খুব কঠিন প্রশ্ন। প্রথমত আমার তো গীতবিতান চাই, রবীন্দ্রনাথের গীতবিতান চাই। বারিন্দার অতি চেতনা, তারপর কত আছে কি বলি, মুস্তাফা আলীর পঞ্চতন্ত্র। ব্যাস, গীতবিতান, রবীন্দ্রনাথ, অতি চেতনা, বারিন ঘোষাল, পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তাফা আলী। 3টে আমারও খুব প্রিয় বই। যাই হোক, মৌ রুনা লিখেছেন, রুনা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন। আমরাও এবারে অনুষ্ঠানের শেষ করব। তার আগে তোকে অংশুমালীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সুস্থ থাক, ভালো থাক, তোর কাজ এগিয়ে চলুক, প্রফেশনাল কাজ, সাহিত্যের কাজ। এবং তুই যদি অংশুমালীকে কিছু বলতে চাস তুই বলতে পারিস। অংশুমালী এই যে কাজটা করছে, স্বপনদা এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ কাজ। আমরা অনেক কবি সঙ্গে পরিচিত হতে পারি, তাদের কাজকর্মের সঙ্গে পরিচিত হতে পারি। তো অনেক ধন্যবাদ অংশুমালীকে এই কাজটা করে নিয়ে যাবার, এগিয়ে নিয়ে যাবার জন্য। বেশ, হ্যাঁ, জয়শীলা শেষ মুহূর্তে এসছে, রেকর্ডেড শুনে নেব। প্রিয় রুনাদি, ভালোবাসা। যাই হোক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আগামী সোমবার আমার সময় সঙ্গে থাকবেন আমাদের সময়ের খুব গুরুত্বপূর্ণ আমার সিনিয়র কবি সমরজিৎ সিংহ। আগামী সোমবার বাংলাদেশ সময় 7:30, ভারতীয় সময় সন্ধ্যে 7টায় আমি থাকবো সমরজিৎ সিংহর সঙ্গে। আপনারা সঙ্গে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার সবাইকে।